আমাদের এটা গুণ কিন্তু আমাদের শীর্ষে, কিন্তু আমরা দর্শনদারি না। এই দর্শনদারিটা হওয়ার দর্শনদারি হওয়ার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি ইনশাল্লাহ। আমরা আগামী 1 বছরের মধ্যে তাই মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সমস্ত বন্ধ কারখানা সচল রাখা, চালু রাখা, কর্মসংস্থান করা, উৎপাদন বৃদ্ধি করা, জনগণকে কম মূল্যে সরবরাহ করা। দর্শক আমন্ত্রণ নাগরিকের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান জনাব শামসুজ্জামান সুরুজ। আপনাকে আমন্ত্রণ নাগরিক সংলাপে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনি নতুন যোগদান করেছেন 26/7/26-এ। যোগদান করার পর থেকে আসলে আপনার জার্নি সম্পর্কে একটু জানতে চাইবো এবং কি পরিকল্পনা নিয়ে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের সমস্ত মিল কারখানাগুলো সচল রাখার জন্য ওনার স্বপ্ন রয়েছে। তিনি চান প্রত্যেকটা মিল কারখানার চাকা সচল হোক, উৎপাদন বাড়ুক এবং মানুষ যেন কর্মসংস্থান হয়। সেটা উনি বুকে ধারণ করে বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির লক্ষ্যেই আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সন্তুষ্ট হইয়া নিয়োগ দিয়েছেন। আমরা বা অন্যান্য প্রতিষ্ঠানে যারা নিয়োগ দিয়েছেন তাদের সহ আমি চাই আমাদের যে প্রতিষ্ঠান, আমার উপর অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব আমি সুন্দর, সুষ্ঠু এবং আন্তরিকতার সাথে পালন করে বাংলাদেশের লোকসানি শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত চিনি শিল্প কর্পোরেশনকে আমি লাভের মুখ দেখাবো ইনশাল্লাহ। দেশের রাষ্ট্রীয় চিনি কলগুলো অনেকদিন ধরে আসলে লোকসান করছে। চেয়ারম্যান হিসেবে আপনি নতুন দায়িত্ব পেয়েছেন এবং অবজার্ভ করেছেন, কি মনে করছেন যে এই লোকসানের পেছনে মূল কারণটা কোথায়? ব্যবস্থাপনায় কোনো দুর্বলতা, নাকি আসলে পুরনো প্রযুক্তি কিংবা উৎপাদন খরচ, নাকি অন্য কিছু? কি বের করেছেন আসলে? ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করেছেন। মূলত আমাদের বাহ্যিকভাবে আমরা দৃশ্যমান লজ এক্সপ্রেসলি, ইমপ্লাইডলি আমরা লজের প্রতিষ্ঠান না। ইমপ্লাইডলি হলো আমাদের চিনি শিল্প কর্পোরেশন লাভজনক প্রতিষ্ঠান। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে লাভ। এটা হলো সেবামূলক প্রতিষ্ঠান। রাষ্ট্র ব্যবসায়িক কোনো ট্রেডিং কর্পোরেশন না, একটা প্রোডাক্ট ক্রয় করব, বিক্রয় করব। এর সাথে আমাদের আখ চাষি, আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, এর সাথে আমাদের শ্রমিক, এর সাথে আমাদের মিল কারখানা, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সাধারণ ভোক্তা, সকলের স্বার্থ সংরক্ষণ করে আমরা প্রতিষ্ঠানটা পরিচালনা করি। সেই ক্ষেত্রে আমরা বেশি মূল্যে উৎপাদন করে কম মূল্যে বিক্রয় করি। এর বিক্রয় করার সাথে বাহ্যিকভাবে আমরা মনে হচ্ছে লস করছি, কিন্তু না। উদাহরণস্বরূপ আমরা এই চিনিটা বিস্কিটে ব্যবহার করা হচ্ছে। আমরা চিনির দামটা বাড়িয়ে দিলে বিস্কিটের দামটা বেরিয়ে যাবে। আমরা এখানে সাবসিডি দিচ্ছি গভর্নমেন্টকে, রাষ্ট্রীয় পক্ষ থেকে জনগণের সেবাটা সরাসরি কম্পেনসেশনের আকারে জনগণের কাছে পৌঁছাচ্ছি। এই জন্যই আমাদের প্রত্যক্ষভাবে লোকসান দেখা যায়, কিন্তু পরোক্ষভাবে আমরা লাভে আছি এই অর্থেই আমাদের প্রান্তিক জনগোষ্ঠী কাজ করে। অলরেডি 4 থেকে 5 লক্ষ আখ চাষি জড়িত। আমরা এই আখ চাষিদের স্বার্থ সংরক্ষণ করছি। এলাকায় তারা একটা কৃষি, ওই জমিগুলো মূলত আখ ছাড়া অন্য কোনো ফসল হবে না। তারা একসময় বেকার ছিল, ওই ফসলগুলো করার জন্য তারা আজকে কৃষি উৎপাদন বৃদ্ধি করছে। তারপরে জনগণের সেবাটা নিশ্চিত করার জন্য তারা আমাদের সাথে এই শিল্প কারখানায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এভাবেই আমরা আখটা থেকে চিনি উৎপাদন করছি। আর এখানে পুরনো প্রযুক্তির কিছু প্রযুক্তি, যেহেতু পুরনো যন্ত্রপাতি, সেক্ষেত্রে কিছু সিস্টেম লস বলি বা প্রসেস লস বলি একটা সমস্যা আছেই। আর ম্যানেজমেন্টের কৌশলগত দুর্বলতা, এটা আমাদের রাষ্ট্রীয় যে সিস্টেম, যে অবকাঠামোতে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে কিছু টেকনিক্যাল কারণেই কিছু দুর্বলতা থাকতে পারে। সেগুলো পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষত সব ওয়ান স্টপ সার্ভিসে সব কাজ করার জন্য উনি ইনিশিয়েটিভ নিয়েছেন। আমরা সেই প্রধানমন্ত্রীর স্বপ্নকে বুকে ধারণ করে কিভাবে উৎপাদন খরচ আরও কমায় আনতে পারি সে ব্যাপারে আমরা কাজ করছি। এবং আমাদের এই উৎপাদন খরচ কমানোর জন্য আমাদের এই চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী এবং গবেষক, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, যে যেখানে আছে, কৃষিবিদ স্ব অবস্থান থেকে কাজ করছেন কীভাবে উৎপাদন ব্যয় কমায় আনা যায় এবং প্রোডাক্টটা সুষ্ঠু মূল্যে বিক্রয় করা যায়। আপনার দায়িত্বের মেয়াদে কোনো নির্দিষ্ট চিনি কলকে কিভাবে এবং কত সময়ের মধ্যে লাভজনক করতে পারবেন, বা এরকম কি কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা? ইতিমধ্যে আমাদের দু একটা প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ, কিন্তু সেখানে লাভ।
কারণ জমির লিজের থেকে আমরা প্রচুর টাকা পাচ্ছি, কিন্তু চিনি উৎপাদন করলে সেখানে আমাদের লস। পৃথিবীতে চিনিতে সরাসরি লাভ হয় এমন প্রজেক্ট পৃথিবীতে কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। আমি নিজেও আমাদের লোকজনের সাথে বেশিরভাগই বাই প্রোডাক্ট থেকে প্রতিষ্ঠানগুলো লাভ করেন। যেমন আমাদের কেরুজ কোম্পানি আছে, সেখানে ডিস্টিলারি আছে, অন্য অন্য প্রোডাক্ট আছে, সেখান থেকে আমরা লাভ করছি। আমরা এর পিছনে আরেকটা পরোক্ষ লাভ যেটা বলছি যে লোকসান নাই। আমরা যেমন আমাদের চিনি শিল্প কর্পোরেশন বছরে অলমোস্ট 213 কোটি টাকা আবগারি কর ভ্যাট প্রদান করে, এটা তো রাষ্ট্র পাচ্ছে আমাদের সেটা। আর অন্যদিকে আমরা প্রায় প্রতি বছর 350 কোটি টাকা আমরা ব্যাংক ইন্টারেস্ট দিই, ব্যাংক ইন্টারেস্ট। আর সাদা চোখে 600 কোটি টাকা লস, 350 কোটি টাকা ব্যাংক ইন্টারেস্ট, আর রাষ্ট্রকে কর দিচ্ছি আমরা প্রায় 210-12 কোটি টাকা, 13 কোটি টাকা গত অর্থ বছরে দিয়েছি। সেক্ষেত্রে ব্যাংক ইন্টারেস্ট বাদ দিলে আর এর পাশাপাশি যে সোশ্যাল ভ্যালু আছে, সোশ্যাল ভ্যালুতে আমরা স্কুল, আশেপাশে স্কুল চালাই, সেখানে গ্রামের মানুষ, একটা স্কুল যদি রাষ্ট্র চালায়, একটা স্কুলে বছরে 4-5 কোটি টাকা খরচ হয় স্কুলের ছাত্র শিক্ষক অনুপাতে। একটা ক্লিনিক চালাই আমরা, আমাদের প্রতিষ্ঠান, এটা তো জনগণ সার্ভিস নিচ্ছে, কিন্তু এগুলো তো আমাদের লাভ লোকসানের মধ্যে আসছে না। ওই প্রতিষ্ঠান যদি আমাদের যে এলাকায় ওই ফ্যাক্টরিটা রয়েছে বা কেরুজ, ওখানে যদি একটা হেলথ সেন্টার গভর্নমেন্ট করতো, সেখানে গভর্নমেন্টের পরিপূর্ণ একটা হাসপাতাল লাগতো, সেখানে কত টাকা রাষ্ট্র খরচ করতো, সেটা তো রাষ্ট্র করছে না, আমাদের চিনি শিল্প করছে। এটা তো পরোক্ষ রাষ্ট্র লাভ পাচ্ছে। অনুরূপ স্কুল কলেজগুলোতে আমরা শিক্ষকদের বেতন ভাতা দিচ্ছি, তাদের সব খরচ দিচ্ছি, তাদের অবকাঠামো তৈরি করছি, সেটা আমরা পরোক্ষ। আমাদের মাল পরিবহনের স্বার্থে এলাকার জনগণের যে গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট রয়েছে, সেগুলো আমরা তৈরি করে দিই। এটা যদি এলজিআরডি করতো কত টাকা লাগতো অনুমান করেন, সেগুলো আমরা করছি। এই জন্য চিনি শিল্প শুধু চিনিতে লাভ করা সম্ভব না, এটার থেকে চিনির থেকে যে সোশ্যাল ভ্যালু আছে সেখান থেকে। আর জলবায়ু ইকোসিস্টেম যদি আমরা পরিমাপ করি, তবে তো চিনি শিল্প তো বাংলাদেশের একটা আশীর্বাদ। কারণ চিনি শিল্পের যে আখই সর্বোচ্চ, যতগুলো কৃষি পণ্য আছে, আপনি সায়েন্সের যারা গ্র্যাজুয়েট তারা ভালো জানেন, সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড টানে বলি বা পরিশোধন করি, যেই শব্দই বলি না কেন, সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড কার্বন নিঃসরণের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখে আখ, যেটার সম্পর্কে টোটাল 8-10টা বা একটা ঝাড় আখ, একটা বটগাছ যে পরিমাণ কার্বন নিঃসরণ করে সমপরিমাণ করছে, যার কারণে আখ মিষ্টি, কিন্তু এই কার্বন নিঃসরণ করার জন্যই কার্বন কন্ট্রোল করছে। কার্বন কন্ট্রোল করে, এটা তো জলবায়ু পরিবর্তনের জন্য বিশাল ভূমিকা রাখছে আমাদের চিনি শিল্প। চিনি শিল্প মানে আখ চাষিরা এটা আমাদেরকে রাষ্ট্রকে দিচ্ছে, এটা পরোক্ষ প্রফিট। এটা যদি আমরা যোগ বিয়োগ করি ইকোসিস্টেমে এবং ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে, যদি জলবায়ুর সাথে অন্যান্য ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের জন্য ব্যয় করা হচ্ছে, রাষ্ট্র করছে বা বিশ্ব করছে, সেভাবে যদি যোগ বিয়োগ করি, চিনি শিল্পের মাত্র পরিবেশ বান্ধব সহায়ক শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশের বিকল্প নেই। আপনি তো বলছিলেন দেশে আসলে চিনির চাহিদার যে বড় অংশ আসলে আমদানির মাধ্যমে পূরণ করতে হয়, সেটা আসলে হার কেমন, এবং তাহলে রাষ্ট্রীয় চিনি কলগুলোকে কিভাবে আধুনিকায়ন আপনারা করবেন, এবং সেই সাথে দেশীয় উপায়ে উৎপাদন বাড়ানোর উপায় কি, মানে বাস্তবসম্মত পরিকল্পনা কি, কিভাবে আমরা ইতিমধ্যে আধুনিক আখ নিয়ে কাজ করছি। উন্নত মানের আখ যদি আমরা প্রডিউস করতে পারি, কৃষক যদি কাল্টিভেট করতে পারে, চিনির উৎপাদন বেড়ে যাবে, একটা পার্ট। সেকেন্ড থিং, চিনি কারখানাগুলো আমরা বিএমআর পদ্ধতি, ইতিমধ্যে আমরা কেরুজদের বিএমআর পদ্ধতি করা হয়েছে, মানে আধুনিকায়ন করা হয়েছে। সবগুলো প্রতিষ্ঠানগুলো আমরা আধুনিকায়ন যদি করতে পারি এবং পুনর্গঠন করতে পারি, অটোমেশন, যেটা আমরা অটোমেশন করতে পারি, আমাদের ব্যয় কমে যাবে। আর কৃষি যন্ত্রপাতি আমরা অটোমেশন করতে চাচ্ছি, কাটার আনতে চাচ্ছি আধুনিক, হারভেস্টার, এই রিলেটেড যে ধরনের যন্ত্রপাতি আছে, এগুলো যদি আমরা বর্তমান বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে আনতে পারি, কৃষকের খরচ কমে যাবে। কৃষকের খরচ কমে গেলে আমরা কম দামে কিনতে পারবো, সেক্ষেত্রে একটার সাথে একটা লিঙ্ক আছে, আমরা প্রোডাকশন কস্ট কমে যাবে, সেই ক্ষেত্রে হবে। আর বাজারের রাষ্ট্রীয় যে বাংলাদেশে বাজার ব্যবস্থাপনা, ফ্রি ইকোনমিতে তো আমদানির একটা বিশাল অংশ প্রাইভেট সেক্টর থেকে চিনি শিল্পে
পূরণ করে আমরা একটা আংশিক পার্শিয়াল অংশ করে থাকি। এটা পর্যায়ক্রমে আমরা চেষ্টা করছি আমাদের সক্ষমতাটা আরও বাড়ানোর জন্য। আখ চাষীদের কথা বলছিলেন, সেক্ষেত্রে আখ চাষীরা তো দীর্ঘদিন ধরে আসলে অভিযোগ করে আসছে যে তাদের উৎপাদন খরচ, ন্যায্য মূল্য এবং সময় মতো পাওনা পরিশোধ, যেগুলো নিয়ে তাদের হ্যাঁ, আমরা আখ চাষির চাষীদেরকে যে আখ উৎপাদনের উপর উৎসাহিত হতে বলছেন বা কি আসলে পরিবর্তন আছে ইতিমধ্যে আপনারা শুনে আনন্দিত হবেন, আমরা আখ চাষিদের জন্য কিছু প্রণোদনার ব্যবস্থা করেছি। আমরা প্রায় 37,800 একজ্যাক্টলি ফিগারটা 37,800 সামথিং, মানে অলমোস্ট 38,000 আখ চাষিদেরকে আমরা প্রণোদনা দেব। এটা আগে ছিল 6 কোটি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী আসার পর সেটা 12 কোটিতে উন্নীত করছি। আমরা আখ চাষিদের প্রণোদনা দিচ্ছি, নম্বর 1। নম্বর 2 হলো আমরা আখের দাম বাড়িয়ে দিছি। তৃতীয়ত হলো তাদের আখ চাষিদের আমাদের একটা দুর্নাম ছিল, কারখানাতে আখ সরবরাহের পর টাকা দিতে বিলম্ব হতো। এটা আমরা ডিজিটালাইজড করেছি। ইতিমধ্যে আমরা মোবাইল ব্যাংকিং, আমরা পাইলট প্রজেক্ট আমাদের মোবারকগঞ্জ ছিল, এবছর কেরুতে আমরা যাচ্ছি, আগামী বছর সমস্ত কারখানাতে চলে যাব। সেগুলো আখ চাষি তার ট্রলি দিয়া আখ আমাদের ফ্যাক্টরির গেটে আনবে, আনার পর আধুনিক স্কেলে ওজন হবে। ওজন হওয়ার পর শুধু সব সাথে সাথে ওখানে আমাদের সেট আপ আছে, মিস্টার এক্স আপনার কত টন, 5 টন, উনি 5 টন লিখলো, সেই 5 টন সহ সাথে সাথে 5 টন লেখাটা সহ আমার সংশ্লিষ্ট অ্যাকাউন্টসে চলে যাবে। অ্যাকাউন্টসে আমরা যেহেতু ওনাদেরকে সার, বীজ, কীটনাশক দিয়ে থাকি, এগুলার টাকার সাথে সমন্বয় করে রেস্ট টাকা উনি গেটের থেকে বেরোনোর আগেই মোবাইল ব্যাংকের মধ্যে তার মোবাইলে টাকা চলে যাবে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম কন্টিনিউ সফটওয়্যার আমরা পাইলট প্রজেক্টে করছি, পর্যায়ক্রমে সবগুলোতে করা হবে। এবছর আমরা কেরুতে এক্সটেন্ড করছি, আগামী বছর সমস্ত কারখানাতে আমরা আখ চাষিদের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। বারবার আসলে একই প্রতিষ্ঠানের নাম আসছে, সেখান থেকে আসলে জানতে চাই যে কেরুর যে ডিস্টিলারি ব্যবসা আসলে লাভজনক হলেও একই প্রতিষ্ঠানের চিনি ইউনিট সেখানে আসলে লোকসান হচ্ছে, রিজনটা আসলে আসলে আগেই বলেছিলাম আপনাকে, চিনিতে তো ডাইরেক্ট লোকসান হবেই, এটা পৃথিবীর সব দেশেই হয়। আর সব দেশে চিনির শিল্পগুলো বাই প্রোডাক্ট থেকে তাদের লস কমান। আমরা কেরুতে আমাদের এই সুযোগগুলো রয়েছে কিছু বাই প্রোডাক্ট তৈরি করার, অন্য অন্য ফ্যাক্টরিতে নাই, শুধু সারটা আছে, কয়েকটা প্রজেক্টে আমাদের সার আছে, জৈব সার আছে, আর সবগুলা প্রজেক্টে নাই। পর্যায়ক্রমে সবগুলোতে আমরা সেটা উন্নীত করার চেষ্টা করছি। পাশাপাশি কেরুজে আমাদের যে মোলাসিস হয়, মোলাসিসের উপজাত হিসেবে আমরা ডিস্টিলারি সহ অন্যান্য প্রোডাক্ট, আমরা ভিনেগার করি, লিকার জাতীয় প্রোডাক্ট করি আমরা, এবং অন্যান্য কাঁচা আমরা সার করি। এই বাই প্রোডাক্ট আমাদের পুরোপুরি লাভজনক। আর এগুলো একটার সাথে একটা সম্পর্কিত। যখন আমাদের জিল বাংলার মোলাসিস কিন্তু আমার কেরুতে যায়, আমাদের সব কিছুরও টার্গেট হলো ব্যয় কমানো, অধিক কর্মসংস্থান, অর্থনৈতিক সাশ্রয়, প্রফিট, সেটা ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, দৃশ্যমান, অদৃশ্যমান, এটা আমরা চাচ্ছি এবং সেইভাবে আমরা কাজ করছি। এবং সব কিছুর পরেও আমাদের কিন্তু এই বিজনেসের বড় একটা লজের একটা বড় কারণ হলো ট্রেড গ্যাপ। এই ট্রেড গ্যাপটা 1973 থেকে, এক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানে অন্যান্য বিজনেসদেরকে, বিজনেসম্যানের বা গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টরকে ইন্সপায়ার করার জন্য, তাদের বিনিয়োগকে উৎসাহী করার জন্য, অধিকতর বিনিয়োগের জন্য অনেক সময় বিজনেস রিলেটেড প্রণোদনা দিয়ে থাকেন। আমরা কিন্তু শুধু ফার্মার রিলেটেড কিছু প্রণোদনা পেয়ে থাকি, আর অন্যান্য সেক্টরের যে ব্যাংক ইন্টারেস্ট, এটা আমাদের তো আর মওকুফ করা হয় না। আমরা এর জন্য গভর্নমেন্টকে লিখছি, যেহেতু এটা প্রতিষ্ঠান হিসেবে অন্য 10টা প্রতিষ্ঠানের মতো, অন্য একটা গ্রুপের মতো আমাদের কিছু ইন্টারেস্ট ব্যাংকিং রিলেটেড কিছু টার্ম আছে, আরোপিত অনারোপিত বিভিন্ন টার্ম আছে, কোনগুলো আমাদেরকে মওকুফ করা যায়, করলে আমাদের ট্রেড গ্যাপটা কমে আসবে। ট্রেড গ্যাপ কমে আসলে আমরা মানে দৃঢ়কণ্ঠে বলতে পারবো চিনি শিল্প লাভজনক প্রতিষ্ঠান। এটার সাথে তো অর্থনৈতিক সক্ষমতার, রাষ্ট্র আমাদের প্রতিষ্ঠানের সব কিছুর অর্থনৈতিক সক্ষমতার পার্ট আছে, এটা পর্যায়ক্রমে হবে বলে আমরা আসলে সময়ের ডেডলাইনটা ওইভাবে বলতে পারছি না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি চান, ওনার বেসিক টার্গেট হলো আমাদেরকে দায়িত্ব দিয়ে উনি জয়েন করার আগের দিন ডেকে নিয়ে গেছেন, বলছেন আমার বড় উদ্দেশ্য তোমরা সততা নিষ্ঠার সাথে প্রতিষ্ঠান চালাবা, আমরা চেষ্টা করছি। সেকেন্ড হলো প্রতিটা প্রতিষ্ঠানে যারা আমাদের মিল কারখানা রিলেটেড আমরা যে কয়েকজন চেয়ারম্যান আছি তাদেরকে বলছেন তোমাদের প্রতিষ্ঠানের উন্নয়নের চাকা
ঘোরাতে হবে, মিলের চাকাও ঘোরাইতে হবে। মিলের চাকা নিয়মিত চললে দেশের উন্নয়নের চাকাও ঘুরবে। কেরু ডিস্টিলারি বাজারে লাভজনক এবং একই সাথে জনপ্রিয় বলতে পারি। সেক্ষেত্রে এটার ব্র্যান্ডিং এবং প্যাকেজিং নিয়ে অনেক ধরনের কথা হয়, আলোচনা হয়। আপনি আনন্দিত হবেন, এই যে প্রতিষ্ঠানটি আপনি পিছিয়ে, সেক্ষেত্রে আপনি আসলে আনন্দিত হবেন। কি এটা আসলে আমাদের রাষ্ট্রীয় কিছু সিস্টেমের, এটা তো আমি আমার জায়গা থেকে বলতে পারি, কিছু সিস্টেমের, রাষ্ট্রীয় কিছু সিস্টেমের কৌশলগত কিছু দুর্বলতা আছে। আমরা ব্র্যান্ডিং, মার্কেটিং এবং অবয়ব সব চেঞ্জ করার জন্য ইতিমধ্যে গত সপ্তাহে আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে আমরা বসেছি, আমরা টেকনিশিয়ানদের সাথে বসেছি, আমাদের মাইক্রোবায়োলজিস্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছি, আমরা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি। আমরা এটা কিভাবে আরও সকলে দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং দৃষ্টিনন্দন হয়, কীভাবে মানুষের যেন ভালো লাগে, দেখতেও ভালো লাগে জিনিসটা। বোতলটা সুন্দর দেখাচ্ছে, প্রোডাক্টটা দেখতে বেশ সুন্দর, মানে আগে দর্শনদারি পরে গুণ বিচারী একটা শব্দ আছে। আমাদের এটা গুণ কিন্তু আমাদের শীর্ষে, কিন্তু আমরা দর্শনদারি না। এই দর্শনদারিটা হওয়ার, মানে দর্শনদারি হওয়ার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি ইনশাল্লাহ। এটা হোপফুলি আমরা আগামী জানুয়ারির আগে, ডিসেম্বরের মধ্যেই কেরুর আধুনিকায়নের জন্য যে মার্কেটিং রিলেটেড যে পার্টগুলো আছে সকল কিছু আমরা করতে সক্ষম হব। ইতিমধ্যে আমরা বিদেশ থেকে স্যাম্পল বোতল আনার জন্য নির্দেশ দিয়েছি, কিভাবে বোতলের আনার দিয়েছে, কীভাবে প্যাকেজিং হবে, এ ব্যাপারে আমাদের দক্ষ একটা স্কিল টিম আছে, ওনারা কাজ করছেন। বাংলাদেশের আসলে জনগণ যখন চিনির দাম বাড়ে তখন তো বেশি দামে গিয়েছে জনগণ, আবার একই সাথে যখন হচ্ছে চিনি ফলগুলো লোকসানে থাকছে তখন সরকারকে আসলে অর্থ দিতে হচ্ছে। সেক্ষেত্রে অনলাইন আর একটুখানি জানতে চাই যে কি হলে, কোন পদক্ষেপগুলো হলে একেবারে ভারসাম্য বজায় থাকবে এই দুইটি সমস্যার মধ্যে। চিনি ও খাদ্য শিল্প প্রতিষ্ঠান শুধু ট্রেড বডি না, এই প্রতিষ্ঠানটা জনগণের স্বার্থ দেখেন। এটা অনেক সময় আমরা লোকসান দিয়ে দিই জনগণের বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য। আমরা যে দ্রব্যমূল্যের ভারসাম্য রক্ষা করার জন্যই আমরা কাজ করি। এক্ষেত্রে আমাদের ট্রেড গ্যাপ একটা গুরুত্বপূর্ণ পার্ট। গভর্নমেন্ট ট্রেড গ্যাপ দিচ্ছে কেন? সে দিচ্ছে ভোক্তা যাতে স্বল্প মূল্যে ক্রয় করতে পারে। এর পাশাপাশি মানি ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি রক্ষা করার জন্যও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশেষ এই প্রোডাক্টটার ক্ষেত্রে টোটাল আমাদের জাতীয়ভাবে মুদ্রাস্ফীতি না হলেও চিনি রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এগুলোর সাথে মুদ্রাস্ফীতি কন্ট্রোলের জন্য ট্রেড গ্যাপ এবং আমাদের ভারসাম্য, বাজার বেশি দাম বেড়ে গেলে আমরা তো কম দামে বিক্রি করি, আমরা সবসময় একটা স্টেবল প্রাইসে বিক্রি করি, কিন্তু আমরা চাচ্ছি যেটা এটা ভারসাম্যটা যাতে সবসময় থাকে এবং সবার সমন্বয় করে এই ট্রেড গ্যাপ গভর্নমেন্ট দিচ্ছে এবং বাজার নিয়ন্ত্রণ করার জন্য মানি ইনফ্লেশন, ভোক্তাদের অধিকার এবং যারা কনজিউমার তাদের ভোক্তা কনজিউমারদের স্বার্থরা সংরক্ষণ করেই আমরা এই প্রোডাক্টটা বিপণন করে থাকি। একটু আগে বলছিলেন যে রাষ্ট্রীয় চিনি কলগুলোর আধুনিকায়ন এবং পুনর্গঠনের কথা, কিন্তু সেক্ষেত্রে আসলে বিপুল পরিমাণ আসলে বিনিয়োগ দরকার। আনুমানিক কোনো হিসাব আছে যে না, এগুলো বিভিন্ন কারখানাগুলোর জন্য ভিন্ন ভিন্ন ধরনের বিনিয়োগ। আমাদের এই কারখানাগুলো 100 বছরের কারখানা আছে, 50 বছরের কারখানা আছে। আমাদের কতগুলো প্রোডাক্টস, বয়লার, টারবাইন, যেটা পাওয়ার জেনারেশনের জন্য লাগে। এই প্রতিষ্ঠানগুলো আমরা এগুলো বিভিন্নভাবে আধুনিকায়নের জন্য আমরা কাজ করছি। এই মডার্নাইজেশন করতে গিয়ে আমরা বিভিন্নটার জন্য আমরা দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকেও আমরা স্বাগত জানাবো। কেউ যদি আসতে চান সেক্ষেত্রে আমরা স্বাগত জানাবো। আমরা এগুলো ঘুরে দাঁড়ানোর জন্য কিভাবে অটোমেশন পদ্ধতিতে মিল কারখানা চালাতে পারি আমরা সেভাবে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের কাছে হচ্ছে যে রাষ্ট্রীয় চিনি কলের সবচেয়ে বড় যুক্তি যে দেশীয় উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা আসলে কমানো এবং বাজারে স্থিতিশীলতা আনা। সেক্ষেত্রে এই যে রাষ্ট্রীয় চিনি কলের চিনি বাজারে কেন বেশি আসলে প্রতিযোগিতামূলক হচ্ছে না? আমরা কিন্তু বাজারজাত করি আমাদের ডিলারের মাধ্যমে। আমরা এটা লাভ লোকসানের চেয়ে বড় কথা হলো আমরা বাজারটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমরা পিওর অর্গানিক চিনি দেই। এই চিনিটা তো ভালো মানের, অন্য চিনির সাথে আমরা কম্পেয়ার করব না, আমাদের চিনিটা অধিকতর ভালো মানের আমরা দাবি করব। আর এর পাশাপাশি এই চিনিটা বাজারজাত করার সাথে সাথে কিন্তু আমরা বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, যাতে অন্য চিনির সাথে ভোক্তাদের পাইতে দামের বৈষম্য বা কোনো প্রাইভেট সেক্টর অতি মুনাফা না করতে পারে, সে ব্যাপারে আমরা আমাদের প্রোডাক্টটা বাজারে সরবরাহ করে আমরা বাজারটা নিয়ন্ত্রণ করি। চেয়ারম্যান হিসেবে আসলে আগামী 1 বছরে এমন কোনো কি আসলে দৃশ্যমান পদক্ষেপ আনতে চান ব্যক্তিগতভাবে আপনি ভেবেছেন, যেটি আসলে যার সুফল সরাসরি আখ চাষী এবং ভোক্তা উভয় পক্ষই দেখতে পাবে? আমি মাননীয় প্রধানমন্ত্রী যে টার্গেট, বাংলাদেশের কর্মসংস্থান, মিল কারখানা সচল রাখা, অর্থনীতির চাকা সচল রাখা,
এই তিনটাকে আমি বুকে ধারণ করে আগামী 1 বছরের মধ্যে এটার সাথে রিলেটেড আমার আখ চাষি ফার্মার শ্রেণী প্রান্তিক জনগোষ্ঠী আমরা আপনি জানেন অপ্রাসঙ্গিক হলে বলতে হচ্ছে গভর্নমেন্ট কৃষকদের প্রণোদনা দিচ্ছে, আমরা কিন্তু এই আখ চাষিকে ওই প্রণোদনার মতো একটি প্রণোদনাও দিচ্ছি, কিন্তু ওই আদলে না, সরকার কার্ডের আদলে দিচ্ছে, আমরা তাদের রেজিস্টারের মাধ্যমে আওতায় এনে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রণোদনা দিচ্ছি। আমরা আগামী 1 বছরের মধ্যে তাই মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সমস্ত বন্ধ কারখানা সচল রাখা, চালু রাখা, কর্মসংস্থান করা, উৎপাদন বৃদ্ধি করা, জনগণকে কম মূল্যে সরবরাহ করা, এই প্রতিটা পদক্ষেপই আমি বাস্তবায়ন করার জন্য আমার সততা, আন্তরিকতা, নিষ্ঠার সাথে আমাদের এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা নিয়ে আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। ভোক্তা এবং যারা আখ চাষি রয়েছেন একদম ছোট করে তাদের জন্য কিছু বলবেন। আখ চাষিদের উদ্দেশ্য হলো আপনারা বেশি বেশি আখ চাষি করুন, আখ চাষ করুন, বাংলাদেশের চিনি শিল্প উন্নয়নে এগিয়ে আসুন। আর আমরা উঁচু মানের চিনি তৈরি করি, চিনির বাই প্রোডাক্টের মধ্যে আমরা বাই প্রোডাক্ট একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি, চিনি শিল্প প্রতিষ্ঠান কিন্তু একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান, নিজস্ব পাওয়ার জেনারেশনের মাধ্যমে এই মিল কারখানাগুলো চলে। আমরা চেষ্টা করছি আগের সুব্রা, বাংলা সুব্রা দ্বারা যে পাওয়ার জেনারেট করে আমরা ফ্যাক্টরি চালাই, এটা আরও আধুনিকায়ন করে গভর্নমেন্টের যে ন্যাশনাল গ্রিডে আমরা কিভাবে বিদ্যুৎ দিতে পারি এই বিষয়টা আমাদের সক্রিয় বিবেচনা দিন, এবং আমাদের বিশেষ করে প্রকৌশলী গ্রুপটা বিশেষভাবে কাজ করছেন কিভাবে আমরা ন্যাশনাল পাওয়ার গ্রিডে আমাদের উৎপাদিত সারপ্লাস বিদ্যুৎ সরবরাহ করতে পারি। এটা স্কিপ করে গিয়েছিলাম, এটা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং আমার দায়িত্বের মধ্যে আখ চাষিদের উদ্দেশ্য যেটা আধুনিক আখ চাষ করবেন এবং উচ্চমানের আখ চাষ করবেন, তাদের সাথে আমরা আছি এবং আমাদের মিল কারখানাগুলো সচল রাখবো, এটি আমার আশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনাকে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ।